প্রিয় ছাত্ররা, আজকের দর্শনের ক্লাসে আমরা আলোচনা করব আবর্তন। আমি ঠিক এর আগের ক্লাসে তোমাদেরকে অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তো অমাধ্যম অনুমান কাকে বলে তার বিস্তারিত আলোচনা আগের ক্লাসে হয়ে গেছিল। এই অমাধ্যম অনুমানের ভাগ সম্পর্কে কিছু কথা বলে আমি আজকের আলোচনা শুরু করব। দেখো, অমাধ্যম অনুমান হচ্ছে এমন একটি অনুমান যেখানে একটি মাত্র হেতুবাক্য বা যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত আমরা অনিবার্যভাবে নিশ্চিত করে থাকি। এই অমাধ্যম অনুমানকে যুক্তিবিজ্ঞানীরা মোট 9টি ভাগে ভাগ করেছে। তবে যেহেতু আমাদের পাঠ্যসূচির মধ্যে এতগুলি ভাগ অন্তর্ভুক্ত নয়, তাই যে দুটি ভাগ আমাদের পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত আমরা অমাধ্যম অনুমানের সেই ভাগ দুটি নিয়েই কিন্তু এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে অমাধ্যম অনুমানের প্রধান যে দুটি ভাগ, যে দুটি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, সেই দুটি কি? দেখো, অমাধ্যম অনুমানকে দুটো ভাগে প্রধান যে ভাগ করা হয়েছে সেই দুটো ভাগের মধ্যে একটা হচ্ছে আবর্তন আর একটা হচ্ছে বিবর্তন। আবর্তন আর বিবর্তন। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই আবর্তন। এই আবর্তন প্রক্রিয়া বা আবর্তন, এই অমাধ্যম অনুমান সম্পর্কে আজকে আমরা জানব। দেখো, প্রথমেই সেটা হচ্ছে যে আবর্তন হচ্ছে এক ধরনের অমাধ্যম অনুমান। তাহলে আবর্তনের সাহায্যে যে অনুমান প্রক্রিয়া আমরা করে থাকবো সেখানে কি হবে না, একটি মাত্র হেতুবাক্য থেকে আমরা সিদ্ধান্ত নিশ্চিত করব। তাহলে একটি মাত্র হেতুবাক্য থাকবে আর তার থেকে আমরা সিদ্ধান্ত পাবো। সেজন্য আবর্তন যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা অনুমানটা করব, সেখানে যে হেতুবাক্য থেকে আমরা সিদ্ধান্ত নিশ্চিত করব সেই হেতুবাক্যটিকে বলা হয় আবর্তনীয়, আর সেখান থেকে যে সিদ্ধান্ত আমরা পাবো তাকে বলে আবর্তিত। কি বললাম? হেতুবাক্যকে আমরা বলবো আবর্তনীয়, আবর্তনীয়, আর তার থেকে যে সিদ্ধান্ত বাক্যটা আমরা নিশ্চিত করব তাকে আমরা বলবো আবর্তিত। বোঝা গেল? আবর্তনীয় আর আবর্তিত, একটি মাত্র হেতুবাক্য, তার থেকে আমরা সিদ্ধান্ত হিসেবে যেটা পাবো সেটা হবে আবর্তিত। তো এই বিষয়টা প্রথমে মাথায় রাখতে হবে। তো দেখো, আবর্তন যে প্রক্রিয়া, যার সাহায্যে আমরা অনুমানের সাহায্যে আমরা একটা সিদ্ধান্ত নিশ্চিত করব, তার যে আকার, তার জন্য যে সমস্ত নিয়মাবলীর প্রয়োজন, সেই নিয়মগুলো আমি পরপর বোর্ডে 4টি নিয়ম আমি লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। চোখের সামনে থাকলে খুব সুবিধা হবে। দেখো, প্রথমেই বলি, আবর্তন করতে গেলে পরে আমাদের যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে সেই প্রক্রিয়ায় আমরা কি করব না, কি বললাম, একটি মাত্র হেতুবাক্য থাকবে। তো সেই হেতুবাক্যের যে উদ্দেশ্য পদ, সেই পদ সিদ্ধান্ত বাক্যে বিধেয় হবে। এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়ম হচ্ছে হেতুবাক্যের যেটি বিধেয় পদ সেইটি সিদ্ধান্ত বাক্যে উদ্দেশ্য পদ হবে। দেখো বিষয়টা কিরকম। প্রথম যে দুটো নিয়ম, এটা হচ্ছে আবর্তনের যে স্বরূপ, সেই স্বরূপের নিয়ম। তো সেই স্বরূপের নিয়ম যদি আমি একটুখানি বোর্ডে আকারটা দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে দেখো, আবর্তনের ক্ষেত্রে আমি কি করব না, যেটি আমার হেতুবাক্য, যেটি আমার হেতুবাক্য অর্থাৎ যাকে কিনা আমি বললাম আবর্তনীয়, তার আকার সেখানে কি থাকবে? এস পি। আমরা জানি যে কোনো একটা বচনে কি থাকে? উদ্দেশ্য আর বিধেয় পদ। তো সেখান থেকে আমি একটি সিদ্ধান্ত অর্থাৎ আবর্তিত বচন পাবো, অর্থাৎ সিদ্ধান্ত বাক্য। তো সিদ্ধান্ত বাক্যে আমার কি হয়ে যাবে না, কি বললাম আমি, যে নিয়মে হেতুবাক্যের উদ্দেশ্য পদ, হেতুবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্ত বাক্যের কি হয়ে যাবে? বিধেয় জায়গায় চলে যাবে। আর দ্বিতীয় নিয়ম কি বললাম? হেতুবাক্যের বিধেয় পদ কোনটা? এটা, সেটা সিদ্ধান্ত বাক্যের উদ্দেশ্য পদ হবে। সিদ্ধান্ত বাক্যের উদ্দেশ্য পদ। বোঝা গেল? তাহলে আবর্তনের আকার কি? হেতুবাক্য এবং সিদ্ধান্ত বাক্যের মধ্যে কি হচ্ছে? উদ্দেশ্য এবং বিধেয় পদ পরিবর্তিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আবর্তনের যে স্বরূপ। সেই স্বরূপের দুটো প্রধান নিয়ম হচ্ছে এইটা। এইটা থেকে আমরা কি পাবো? আবর্তনের এই মূল আকারটি পাবো। দেখো, এখনো আরো দুটো নিয়ম রয়েছে।
3 নম্বর নিয়ম কি বলছে, হেতুবাক্য ও সিদ্ধান্ত বাক্যের গুণ অভিন্ন হবে। অভিন্ন হবে মানে একই থাকবে, আলাদা হবে না। অর্থাৎ হেতুবাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত বাক্য কি হবে, সদর্থক। হেতুবাক্য যদি নঙার্থক হয় তাহলে সিদ্ধান্ত বাক্য কি হবে, নঙার্থক। অর্থাৎ হেতুবাক্য এবং সিদ্ধান্ত বাক্যের গুণ অভিন্ন হবে। এই 3 নম্বর নিয়মটিকে কি বলা হয়, গুণের নিয়ম। অনেক সময় প্রশ্ন আসে যে আবর্তনের গুণের নিয়মটি উল্লেখ করো, সেখানে তাহলে আমাদের কি করতে হবে, এই 3 নম্বর নিয়ম, কি বললাম 3 নম্বর নিয়ম, গুণের নিয়ম। এটি হচ্ছে আবর্তনের গুণের নিয়ম, এটা মাথায় রাখবে। এবার চলে আসি দেখো 4 নম্বর নিয়মে। 4 নম্বর নিয়ম কি বলছে, বলছে যে পদ হেতুবাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্ত বাক্যে ব্যাপ্য হতে পারবে না। অর্থাৎ ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম। 4 নম্বর নিয়ম হচ্ছে আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম। ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম। দেখো এই নিয়মটি কিন্তু শুধুমাত্র যে আবর্তনের নিয়ম তা কিন্তু নয়। এই 4 নম্বর নিয়মটা হচ্ছে সমস্ত অবরোহ অনুমানের নিয়ম। সমস্ত অবরোহ অনুমানই কিন্তু এই নিয়মটির দ্বারা পরিচালিত হবে। লঙ্ঘন করলে কিন্তু সেটি আর অবরোহ অনুমানের বৈধ অনুমান হতে পারবে না। কি না, যে পদ হেতুবাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্ত বাক্যে ব্যাপ্য হতে পারবে না। এই নিয়মটি আমাদের কি করা হয় না, আবর্তনে কঠোরভাবে মেনে চলতে হবে, যার জন্য একে বলা হচ্ছে ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম। এটি আসলে সমস্ত অবরোহ অনুমানেরই একটি প্রধান নিয়ম। তাহলে একটি আবর্তন প্রক্রিয়াতে হেতুবাক্য থেকে সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এই 4টি নিয়ম অনুসরণ করতে হবে। তো এই 4টি নিয়ম অনুসরণ করে আমরা আবর্তন প্রক্রিয়ায় হেতুবাক্য থেকে যে সিদ্ধান্তে উপনীত হব, সেই আবর্তন প্রক্রিয়ার যে সংজ্ঞা, যে আবর্তন কাকে বলে, বললে আমরা কি বলবো না, যে অবরোহমূলক অনুমানে, যে অবরোহমূলক অনুমানে হেতুবাক্য ও সিদ্ধান্ত বাক্যের গুণ অপরিবর্তিত রেখে এবং কি না, হেতুবাক্যের উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ ন্যায়সঙ্গতভাবে যথাক্রমে সিদ্ধান্ত বাক্যে বিধেয় পদ এবং উদ্দেশ্য পদে পরিণত করা হবে, তাকেই বলা হবে আবর্তন। এটা হচ্ছে আবর্তনের সংজ্ঞা বা আবর্তন কাকে বলে। আর আগেই আমি তোমাদেরকে সংজ্ঞা বলার আগে কিন্তু নিয়মগুলো বললাম যাতে তোমাদের সংজ্ঞাটা বুঝতে সুবিধা হয়। আর আকারটা কি বললাম, আবর্তনের আকার হচ্ছে এইটা, উদ্দেশ্য এবং বিধেয় হেতুবাক্য এবং সিদ্ধান্তে কি করবে, ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন করবে। আর কি কথা বললাম না, হেতুবাক্য যেটি আবর্তনের তাকে আমরা বলবো আবর্তনীয়, আর তার থেকে যে সিদ্ধান্ত বাক্য পাবো তাকে বলবো আবর্তিত। এই হচ্ছে আবর্তনের সাহায্যে যে অনুমানটা আমরা করব সেই প্রক্রিয়াটা একটা সামগ্রিক রূপ। এখন এই নিয়মগুলো অনুসরণ করে আমাদেরকে দেখতে হবে এ ই আই ও এই যে 4টি নিরপেক্ষ বচন, তাদের আবর্তিত রূপ হিসাবে আমরা কি পাই, কোন বচনকে পেতে পারি। এগুলো আমি একটু মুছে দিলাম, দিয়ে দেখো পরপর এ ই আই ও 4টি বচনের উদাহরণ নেব, নিয়ে আমরা দেখব যে তাদেরকে আমরা কোন বচনে রূপান্তরিত করতে পারি আবর্তনের নিয়ম অনুসরণ করে। প্রথমেই আমি আবর্তনীয় হিসাবে কি নিলাম, একটা এ বচনকে নিই। এ বচন নিলাম, এ বচন কি লিখবো, সকল 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 কবি হয় মানুষ। এটা একটা এ বচন। এখন এখান থেকে আমি কি করব, এই আবর্তনীয় বচনটি থেকে আমি আবর্তিত বচন হিসাবে কি করব, একটি সিদ্ধান্তে উপনীত হব এই নিয়মগুলি অনুসরণ করে। দেখো এই নিয়মগুলো অনুসরণ যদি আমি করি তাহলে প্রথমেই আমি যে দুটো নিয়ম কি হচ্ছে, উদ্দেশ্য এবং বিধেয় পদ ন্যায়সঙ্গতভাবে কি করবে, সিদ্ধান্তে স্থান পরিবর্তন করবে। তাহলে দেখো এস আর পি কি হয়ে যাবে, স্থান পরিবর্তন করলে এরকম এরকম মানে কি হয়ে যাচ্ছে না, হেতুবাক্যের যেটি উদ্দেশ্য পদ সেটা বিধেয় স্থানে চলে যাচ্ছে, আর হেতুবাক্যের যেটা বিধেয় পদ সেটা কোথায় চলে যাচ্ছে, সিদ্ধান্ত বাক্যে। আমি একটু প্রথমটা বোঝানোর জন্য এটা করলাম, মুছে দিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারলে যে কিভাবে স্থান পরিবর্তন করে আসবে, এরা এখানে চলে এলো, হয়েছে। তাহলে প্রথম দুটো নিয়ম কিন্তু আমি অনুসরণ করে ফেললাম। এবার তৃতীয় নিয়ম কি বলেছে, গুণ অভিন্ন হবে। তাহলে গুণ অভিন্ন হবে, তাহলে গুণ কি আছে, সদর্থক, তাহলে এখানেও কিন্তু সদর্থক হবে। হয়ে গেল। এইবার 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম বলছে যে পদ হেতু বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্ত বাক্যে ব্যাপ্য হতে পারবে না।
তাহলে দেখো হেতু বাক্যে কি ছিল, উদ্দেশ্য পদটা ব্যাপ্য ছিল আর বিধেয় পদটা অব্যাপ্য ছিল। এখন আমি তিনটে নিয়ম অনুসরণ করে এই জায়গায় এসে পৌঁছেছি। এবার আমাকে তাহলে কি করতে হবে, গুণের নিয়ম যে আমি অনুসরণ করেছি তাতে আমাকে কি করতে হবে, এইটাকে যদি সদর্থক রাখতে হয় গুণটাকে, তাহলে আমাকে এই যে আমি আবর্তিত বচনে পরিণত হব সেইখানে এসে আমাকে হয় এটাকে এ বচনে পরিণত করতে হবে অথবা একে আয় বচনে পরিণত করতে হবে গুণ অভিন্ন রাখতে গেলে। তাহলে আমি প্রথমেই চেষ্টা করে দেখি যে এ বচনের আবর্তিত বচন যদি আমি এ করি তাহলে আমার কোনো অসুবিধা হবে কিনা। দেখো এ বচনের যদি আমি আবর্তিত রূপ এই করলাম, ঠিক আছে, করলাম, কি হলো দেখো, যে পদটা আমরা জানি যে সামান্য সদর্থক বা এই বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য আর বিধেয় পদ অব্যাপ্য, তাহলে যে পদটা হেতু বাক্যে অব্যাপ্য ছিল সেই পদটা কিন্তু সিদ্ধান্ত বাক্যে এসে কি হয়ে যাচ্ছে, ব্যাপ্য হয়ে যাচ্ছে। তার মানে এই বচন থেকে আবর্তিত হিসাবে যদি আমি এই বচন এই সিদ্ধান্তে এসে উপনীত হই তাহলে কিন্তু আমার ব্যাপ্যতা সংক্রান্ত যে 4 নম্বর নিয়ম সেই নিয়মটা লঙ্ঘন করে দিচ্ছি। বুঝতে পারা গেল? তার মানে এই বচন থেকে আবর্তিত রূপ হিসাবে এই বচনে আমি পরিণত করতে পারবো না। তাহলে আমরা দেখি যে আয় বচন, কেন, দেখো আয় বচন যদি করি মানে আমাকে কি করতে হবে, যেহেতু এই বচনের বিধেয় পদটি অব্যাপ্য তাহলে আমাকে এমন একটি বচন সিদ্ধান্তে টানতে হবে যার উদ্দেশ্য স্থানে পদটি অব্যাপ্য থাকে। এখন একমাত্র বিশেষ বচনেরই কিন্তু উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় আর গুণের নিয়ম অনুযায়ী এটাকে সদর্থক হতে হবে। তাহলে সিদ্ধান্ত আমার কি হবে, এই বচন থেকে আবর্তিত হিসাবে সিদ্ধান্ত হিসাবে আমি তাহলে কি পাবো, নিয়ম যদি অনুসরণ করতে হয় তাহলে আমি পাবো আয় বচন অর্থাৎ বিশেষ সদর্থক যার উদ্দেশ্য পদটি অব্যাপ্য। তাহলে এই বচনের আবর্তিত রূপ কি হয়ে যাবে, কোন মানুষ হয় কবি। বোঝা গেল যে এ বচন থেকে আবর্তিত রূপ যদি আমি এ বচন করি তাহলে কিন্তু আমার 4 নম্বর নিয়মটা আমি লঙ্ঘন করে ফেলবো, কোনো নিয়মই লঙ্ঘন করা যাবে না। তাহলে এ বচনের আবর্তিত রূপ কি হয়ে যাবে, আয় বচন। ঠিক আছে, আমি এখানে একটুখানি লিখি, তাহলে এ থেকে আবর্তিত হিসাবে আমরা কি পেলাম, আয় বচন। কেন এ পাবো না বুঝতে পারলে? তাহলে এবার পরের বচনে চলে যায়। পরের বচন কি, ই বচন। দেখো একটা ই বচনের উদাহরণ নিই, একটা ই বচনের উদাহরণ নিলাম, লিখি কোন পুরুষ নয় মহিলা। ঠিক আছে, হলো। এখন দেখো প্রথমে কি করব, দুটো নিয়ম, পরপর দুটো নিয়ম যখনই আমি অনুসরণ করব তখন কি চেঞ্জ করে দিলাম, উদ্দেশ্য বিধেয় ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন করলাম। এইবার দেখো গুণের পরিবর্তন করা চলবে না। তার মানে ই বচনের আবর্তিত রূপ হিসাবে আমি যে বচনটি পাবো সেটি হয় ই হবে অথবা ও হবে, এই দুটোর মধ্যে একটা। এখন আমি দেখি ই বচনের আবর্তিত রূপ ই যদি আমি করি, প্রথমে অপশনটা ই যদি আমি করি তাহলে আমার কোনো অসুবিধা হয় কিনা। দেখো ই বচনের আবর্তিত রূপ আমি করলাম ই। দেখো এখানে কি হয়েছে, তিনটে নিয়ম তো দেখতেই পাচ্ছ পরপর সুন্দরভাবে অনুসরণ করা হয়েছে। এখন 4 নম্বর নিয়মটা ঠিকঠাক পালন করা যাচ্ছে কিনা। দেখো ই বচন মানে আমরা কি জানি, উভয় পদই ব্যাপ্য, উভয় পদই ব্যাপ্য। আবার যদি ই বচনের আবর্তিত রূপ ই করি তাহলে উভয় পদ ব্যাপ্য হলো। তাহলে ব্যাপ্যতা সংক্রান্ত যে 4 নম্বর নিয়ম সেখানে কিন্তু কোনো অসুবিধা হলো না। বোঝা গেল? এখন এখানে একটা প্রশ্ন ওঠে, প্রশ্নটা কি, সেই প্রশ্নটা হচ্ছে, আমি জানি না তোমাদের মনে সেই প্রশ্ন এসেছে কিনা। দেখো ই বচনের আবর্তন যদি আমি ও করি তাহলে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে, গুণের কোনো পরিবর্তন হবে না, সবই ঠিক থাকবে। আবার 4 নম্বর যে নিয়ম, যে পদ হেতু বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এইটার যে নিয়মটার কোনো অসুবিধা যদি ই এর আবর্তন ও করি কিন্তু হবে না, কারণ ই বচনে হেতু বাক্যে কি হয়ে গেছে, দুটো পদই ব্যাপ্য রয়েছে।
আর ও বচনে এসে বিধেয় পদ ব্যাপ্য হবে। তো কোনো অসুবিধায় কিন্তু এই 4 নম্বর নিয়মের দ্বারা ও বচন যদি করা হয় হবে না। ই এর আবর্তিত রূপ যদি ও করা হয় তাহলে কোনো নিয়মই লঙ্ঘন করে না, কিন্তু আমরা ই বচনের আবর্তিত রূপ হিসাবে ই করব। সিদ্ধান্ত আমরা ই টানবো, ও বচন করব না। কেন করব না? না যখন কোনো একটি অনুমানে সিদ্ধান্তটা মানে হেতুবাক্যটা যদি সামান্য হয়, তার থেকে যদি আমি সিদ্ধান্ত সামান্য বচন পেয়ে যাই, আমার কোনো অসুবিধা না হয়, নিয়মের দিক থেকে কোনো লঙ্ঘন আমি না করি, সামান্য বচন থেকে সিদ্ধান্ত যদি সামান্য বচনে আমি সিদ্ধান্তে যদি আসতে পারি কোনো নিয়ম লঙ্ঘন না করে, তাহলে আমি আর কিন্তু সেটা বিশেষ বচনকে সিদ্ধান্ত হিসাবে আমি মানব না, সেটা কিন্তু কাম্য নয়। তো সেই জন্য যদিও এই বচন থেকেও আবর্তিত রূপ ও করলে কোনো অসুবিধা হয় না নিয়মের দিক থেকে, কিন্তু আমরা করব না। যেহেতু এই বচন থেকে আমরা কি করতে পারছি না আবর্তিত রূপ হিসাবে সমস্ত নিয়ম মেনে সিদ্ধান্তটা সামান্য বচন থেকে সামান্য বচনই পেয়ে যাচ্ছি, সেজন্য ই বচনের আবর্তিত রূপ তাহলে কি হবে? ফাইনালি ই বচনের আবর্তিত রূপ হচ্ছে ই। বোঝা গেল? ই বচনের আবর্তিত রূপ হচ্ছে ই। চলো এবার আমরা আই বচনে চলে যাই। দেখো একটা আই বচনের উদাহরণ, একটা আই বচনের উদাহরণ কি লিখি? কোন কোন মানুষ হয় দয়ালু ব্যক্তি, দয়ালু ব্যক্তি। তুমি তোমরা শিখে গেছো উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করব। উদ্দেশ্য বিধেয় যদি স্থান পরিবর্তন তার করে কি তাহলে কি হবে? এখানে হবে দয়ালু ব্যক্তি, দয়ালু ব্যক্তি, আর এটা বিধেয় স্থানে চলে যাবে, এখানে এলো মানুষ। এখানে এলো মানুষ। এবার গুণের কোনো পরিবর্তন হবে না। হলো? এবার দেখো 4 নম্বর নিয়মটা আমি অনুসরণ করার আগে দেখে নেব যে আমার হেতু বাক্যে কি হয়েছে, দুটো পদই অব্যাপ্য রয়েছে। এখন গুণের দিক থেকে যেহেতু এটাকে সদর্থক হতে হবে, তো সেই জন্য দেখো আমি কিন্তু আই বচনের আবর্তিত রূপ যদি আই বচন করে ফেলি তাহলে কোনো নিয়মই লঙ্ঘন হচ্ছে না। কোন দয়ালু ব্যক্তি হয় মানুষ, তাহলে আই বচনের আবর্তিত রূপ কি আই, সমস্ত নিয়ম মেনে যদি আবর্তন করা হয় তাহলে আই বচনের আবর্তিত রূপ আই। এবার আমরা চলে যাই শেষ বচনে, ও বচন। দেখো একটি ও বচনের উদাহরণ আমরা এখানে লিখি, একটি ও বচনের উদাহরণ কি লিখব? কোন ফুল হয় সাদা বস্তু। এইবার দেখো ই ও বচনের যে আবর্তনের প্রক্রিয়া, সেই আবর্তন প্রক্রিয়া যদি সম্পন্ন করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? গুণের নিয়ম অনুসরণ করে ও বচনের আবর্তিত রূপ হিসাবে আমি পাবো হয় ই বা ও, গুণের নিয়ম অনুসরণ করে। আর প্রথম দুটো নিয়ম যেটা সেটা তো সবাই বুঝতে পারছো, চলে আসবে পরিবর্তিত হয়ে সাদা বস্তু উদ্দেশ্য স্থানের সিদ্ধান্ত বাক্যে, আর ফুল উদ্দেশ্য পদটি চলে যাচ্ছে, সরি কোন ফুল নয় সাদা বস্তু, সরি সরি নয় সাদা বস্তু। তাহলে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করলো, প্রথম দুটো নিয়ম অনুসরণ করা হয়ে গেল। তৃতীয় নিয়ম গুণের নিয়ম, সাদা বস্তু নয় ফুল হলো। এবার কি বললাম? গুণের নিয়ম অনুসারে হয় ই হবে অথবা ও হবে, দুটোর মধ্যে যে কোনো একটা। তার প্রথমে আমরা দেখি যে ও বচনের আবর্তন ও করলে পরে কি হয়। সরি দেখো ও বচনের আবর্তন ধরে নিলাম আমি ওই করলাম, কোন সাদা বস্তু নয় ফুল, তাহলে কি হলো? ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। যদি সিদ্ধান্ত আমি ও বচন করি তাহলে কি হয়ে যাবে? দেখো
যে পদ হেতু বাক্যে ব্যাপ্য নয়, যেহেতু ও বচনের বিধেয় পদ ব্যাপ্য, আর হেতু বাক্যের উদ্দেশ্য পদটি সিদ্ধান্ত বাক্যের কি হয় আবর্তনে বিধেয় স্থানে আসে। তো যে পদটি হেতু বাক্যে ব্যাপ্য নয় সেই পদ কিন্তু কি হয়ে যাচ্ছে সিদ্ধান্ত বাক্যে এসে ব্যাপ্য হয়ে যাচ্ছে। তার মানে ব্যাপ্যতা সংক্রান্ত যে 4 নম্বর নিয়ম, সেই নিয়মটি যদি আমি ও বচনের আবর্তিত রূপ ও করি তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে লঙ্ঘিত হচ্ছে, 4 নম্বর নিয়ম লঙ্ঘন করছে। ঠিক আছে, তাহলে ও বচন করা গেল না। তাহলে এবার দেখি একবার চেষ্টা করি ই বচন করলে কি হয়, করা যায় কিনা। তো ই বচন যদি আমি করি তাহলে একই ভাবে কি হয়ে যাচ্ছে, ফুল আর সাদা বস্তু এরা স্থান পরিবর্তন করছে, স্থান পরিবর্তন করছে, গুণ নমর্থক থাকছে, আর এটা কি হয়ে গেল তাহলে কোনো সাদা বস্তু নয় হয়েছে। এখন দেখো সেই একই প্রশ্ন ব্যাপ্যতা, কি হয়ে যাচ্ছে এই বচনে দুটো পদই কিন্তু ব্যাপ্য। তার মানে ই ও বচনের আবর্তিত রূপ যদি আমি ই বা ও যে কোনো নমর্থক, যে দুটি নমর্থক বচন আছে আমাদের, তাদের দুটোর যে কোনোটাই করি না কেন তাতে কিন্তু কি হয়ে যাচ্ছে, যে পদটা উদ্দেশ্য স্থানে থেকে অব্যাপ্য ছিল সেটা ই বচনই করি আর ও বচনই করি, সে কিন্তু সিদ্ধান্ত বাক্যের বিধেয় স্থানে এসে কি হয়ে যাচ্ছে ব্যাপ্য হয়ে যাচ্ছে। অর্থাৎ দুটি ক্ষেত্রেই আমার কি হয়ে যাচ্ছে 4 নম্বর নিয়মটি লঙ্ঘিত হয়ে যাচ্ছে। সেই জন্য যেহেতু সমস্ত নিয়ম অনুসরণ করে ও বচনের যে আবর্তনীয় তার থেকে যে আবর্তিত রূপ সেটা আমরা কিন্তু করতে পারছি না, কারণ আমরা নিয়মে আটকে যাচ্ছি, 4 নম্বর নিয়মে আটকে যাচ্ছি। সেই জন্য কি বলা হয় ও বচনে কিন্তু কি সম্ভব নয়। আমরা অতএব ও বচনে যদি আবর্তন করতে আমাদেরকে বলা হয় তাহলে আমরা কি বলবো, ও বচনের বৈধ আবর্তন সম্ভব নয়, ও বচনের বৈধ আবর্তন সম্ভব নয়। কেন নয় বুঝতে পারলে? এটাও অনেক সময় প্রশ্ন আসে যে কেন ও বচনের বৈধ আবর্তন সম্ভব নয়। সেখানে কিন্তু আমাদের কি করতে হবে, ই বা ও দুটোই যদি আমরা করি আবর্তিত রূপ হেতু বাক্য থেকে, তাহলে আমাদের কি অসুবিধা হচ্ছে না 4 নম্বর নিয়মটা আমরা লঙ্ঘন করে ফেলছি। সেটা পরিষ্কারভাবে আমি যেভাবে বোঝালাম সেটাকে পরিষ্কারভাবে ভাষায় ব্যক্ত করতে হবে, তাহলে তোমার উত্তর ঠিক হয়ে যাবে। তাহলে এবার কি হলো আয় বচনের, তাহলে দেখো আমরা কি পেলাম, যে নিয়ম অনুসরণ করলাম সেই নিয়ম অনুসরণ করে আমরা কি পেলাম না এ বচনের আবর্তিত রূপ আয়, ই বচনের আবর্তিত রূপ ই, আই বচনের আবর্তিত রূপ আয়, আর ও বচনের আবর্তন সম্ভব নয়, বৈধ আবর্তন সম্ভব নয়। এই ছকটা কিন্তু আমরা এই এতগুলো নিয়ম অনুসরণ করে আমরা এইখানে এসে পৌঁছালাম যে 4টি বচনের আবর্তিত রূপ কি হবে। এখন দেখো এটা তো হয়ে গেল, আমি মুছে দিই। এখন এখানে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে আবর্তন কিন্তু দুই ভাগে ভাগ করা হয়। আবর্তনকে আবার দেখো অমাধ্যম অনুমানকে দুটো ভাগে ভাগ করেছি, যদিও অনেকগুলো ভাগ, তার থেকে দুটো আমরা জানবো বলে দুটো লিখেছি, আবর্তন আর বিবর্তন। এই আবর্তন আবার দুটো ভাগে ভাগ, কি কি দেখো আবর্তনকে দু ভাগে ভাগ করা হয়, কি কি, সরল আবর্তন, সরল আবর্তন আর অসরল আবর্তন, অসরল আবর্তন, সরল আবর্তন আর অসরল আবর্তন। বিষয়টা কি রকম দেখো, সরল আবর্তন হচ্ছে সেই আবর্তন যে আবর্তনে হেতুবাক্য এবং সিদ্ধান্ত বাক্যের যে পরিমাণ সেই পরিমাণটা একই থাকে, তখন তাকে বলা হয় সরল আবর্তন। যেমন ই থেকে আবর্তিত রূপ কি পেয়েছি ই, আই থেকে আবর্তিত রূপ কি পেয়েছি আই, এখানেও সামান্য থেকে সামান্য, হেতুবাক্য সামান্য সিদ্ধান্ত সামান্য, হেতুবাক্য বিশেষ সামান্য বিশেষ। তো এই দু প্রকারের যে আবর্তন সেই দু প্রকারের আবর্তনকে কি বলা হচ্ছে সরল আবর্তন, যেহেতু এদের হেতুবাক্য এবং সিদ্ধান্ত বাক্যের পরিমাণটা এক। আর দেখো এই বচনের ক্ষেত্রে আমরা কি পেয়েছি, এই থেকে অর্থাৎ সামান্য বচন থেকে আবর্তিত রূপ হিসাবে বা সিদ্ধান্ত হিসাবে আমরা বিশেষ বচন আই বচন পেয়েছি। এ থেকে এ বচনে যদি আমরা
আবর্তন করি তাহলে কিন্তু নিয়ম লঙ্ঘিত হয়, সেজন্য আমাদের কি করতে হয়েছে, এবচনের আবর্তিত রূপ হচ্ছে আই। তো এখানে কি হচ্ছে, হেতুবাক্য এবং সিদ্ধান্ত বাক্যের পরিমাণ আলাদা। তো যে আবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্ত বাক্যের পরিমাণ আলাদা তাকে বলা হয় অসরল আবর্তন। বোঝা গেল এই বিষয়টা? এখন এখানে একটু ব্যতিক্রম, এই যে অসরল আবর্তন এবচনের করা হয়ে থাকে, এখানে দুই এক জায়গায় একটু ব্যতিক্রম আছে, সেটা মাথায় রাখবে। সেটা হচ্ছে এবচনের তো সরল আবর্তন হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্র, যে সমস্ত ক্ষেত্রে এবচনের যে উদ্দেশ্য এবং বিধেয় পদ, সেই পদগুলি যদি সংজ্ঞার্থ জ্ঞাপক হয়, সেই পদগুলি যদি পুনরুক্তিমূলক হয়, সেই পদগুলি যদি বিশিষ্ট বচন হয়, সেই কয়েকটি ব্যতিক্রমী ক্ষেত্রে এবচনের আবর্তন বা এবচনের আবর্তিত রূপ এ হয়ে থাকে। কিন্তু এটা একেবারেই মানে কি বলবো ব্যতিক্রম। তো কিরকম একটা উদাহরণ আমি দিই, যেমন যদি আমরা বলি সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ, এখানে এটা কি করা হচ্ছে, সংজ্ঞার্থ জ্ঞাপক, সংজ্ঞা দেওয়া হচ্ছে। তো এখান থেকে যদি আমি সিদ্ধান্ত করি তাহলে কি হয়ে যাবে না, এবচনই আমরা পাবো সিদ্ধান্ত হিসাবে, আবর্তিত রূপ হিসাবে, যে সকল যদি বলি হেতু বাক্য কি বললাম, সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ, তার থেকে আমি কি বলতে পারি এবচন, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এটা সংজ্ঞার্থ জ্ঞাপক যেহেতু, সেহেতু এবচনের আবর্তিত রূপ এ হলো। এরকম ঠিক এইরকম ভাবে যদি পুনরুক্তিমূলক হয় উদ্দেশ্য এবং বিধেয় পদ, যদি উদ্দেশ্য এবং বিধেয় পদ নির্দিষ্ট কোনো বিশিষ্ট পদ হয়, সেক্ষেত্রেও এটা হয়ে থাকে। কিন্তু এটা একেবারেই কি বললাম ব্যতিক্রম। সাধারণভাবে আমরা কি বলবো না, এবচনের আবর্তিত রূপ হচ্ছে আই। তাহলে আজকের ক্লাসের আলোচনা এই পর্যন্ত।